ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমার টপিক হচ্ছে ম্যাটার। ঠিক আছে, ম্যাটার কি, ম্যাটারের প্রকারভেদ, এগুলো আমি ডিসকাস করব। তো চল, দেখো, এই যে আমরা যে ম্যাটার পড়বো, অ্যাকচুয়ালি আমাদের চারপাশে আমরা যা দেখি, ঠিক আছে, আমাদের চারপাশে যে সমস্ত দৃশ্য বস্তু আমরা দেখতে পাই, জেনারেলি তাদেরকে আমরা সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটে ভাগে ভাগ করি, তাই তো? তো এছাড়াও আরো দুটো স্টেট আছে, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট। তো এগুলো আমি তোমাদের সাথে খুব ভালোভাবে ডিসকাস করব। ঠিক আছে, প্লাজমাটাও আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি প্লাজমাটা হচ্ছে একটা আয়নীয় অবস্থা যে কোনো পদার্থের। ঠিক আছে, তো আমি স্টেপ বাই স্টেপ এগুলো সব ডিসকাস করব। ঠিক আছে, দেখো, তোমরা যখন আপার প্রাইমারিতে পড়াবে বাচ্চাদেরকে, আপার প্রাইমারির বাচ্চাদের, তখন তাদেরকে প্রথমে তো পুরোটাই ডিসকাস করতে হবে, মানে পদার্থ কি, একদম বেসমেন্ট থেকে, তাই তো, একদম বেস থেকে তোমাদের কিন্তু ডিসকাস করতে হবে। ওই কারণে তোমাদেরও কোয়েশ্চেন গুলোও থাকবে একেবারে বেস থেকে, ইজি টু হার্ড লেভেলে তোমাদের সমস্ত টপিক গুলো কিন্তু স্টাডি করতে হবে। ঠিক আছে, তো পদার্থ কি, পদার্থ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, পদার্থ কি অ্যাকচুয়ালি, পদার্থ বলতে আমাদের চারপাশে যা আছে, এই আমি একটা পেন দিয়ে লিখছি, এটা একটা পদার্থ। ঠিক আছে, কি আমি যে ড্রেসটা পরে আছি, এটাও একটা ম্যাটেরিয়াল, একটা ফেব্রিক এটা। ঠিক আছে, তার মানে আমাদের চারপাশে যা কিছু আছে, এই যে ইলেকট্রনিক্স, গ্যাজেট, সমস্ত কিছু, এভরিথিং, সব কিছুই একটা কি, এর একটা কম্পোজিশন আছে, মানে উপাদান। তো মহাবিশ্বের সমস্ত উপাদানই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাটার। ঠিক আছে, এখানে পিক্টোরিয়ালি দেখো সবকিছু সুন্দর করে বোঝানো হয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে তোমার স্টার বা তোমার মহাকাশের যে সমস্ত আছে গ্রহ, নক্ষত্র, ওরকম কিছু বোঝানো হয়েছে। তো এরাও এক প্রকার ম্যাটার। যেগুলো নক্ষত্র, সূর্য, এখানে কি আছে, ম্যাটার প্লাজমা অবস্থায় থাকে, আয়নিত অবস্থায়। ঠিক আছে, আয়নিত অবস্থায় থাকে। তো পদার্থ বলতে দেখো আমরা কি বুঝি, জেনারেলি আমরা যখন কোনো বাচ্চাকে পড়াবো, বা আমরাও পড়ে এসেছি ছোটবেলায়, যে সমস্ত বই আমরা পড়েছি, তাতে কি লেখা থাকে যে পদার্থ কি, পদার্থ মানে এর কি একটা আছে, নির্দিষ্ট ভর আছে, এবং পদার্থ কি করে, একটা স্থান দখল করে। ঠিক আছে, একটা স্পেস অকুপাই করে। তো তাদেরকে আমরা বলছি পদার্থ, যার কি থাকবে, স্থান থাকবে, এবং যার নির্দিষ্ট একটা ভর আছে। ঠিক আছে, তার মানে দেখো, ম্যাটারকে আমরা কি কি বলতে পারি, ম্যাটারকে আমরা তার মানে এইভাবে এক্সপ্লেন করতে পারি যে ম্যাটার কি, ইন্দ্রিয় গ্রাহ্য। ঠিক আছে, ইন্দ্রিয় গ্রাহ্য, ম্যাটার অলওয়েজ ইন্দ্রিয় গ্রাহ্য। এর কি থাকে, একটা ডেফিনিট সাইজ থাকে অ্যান্ড শেপ থাকে। ঠিক আছে, মানে আকার এবং আকৃতি। যে কোনো ম্যাটারের সাইজ এবং শেপ থাকবে, এটা ইন্দ্রিয়গ্রাহ্য হবে, তবেই না সেটা কি করবে, কিছুটা স্থান দখল করে থাকবে। ঠিক আছে, এবার যখনই কিছুটা স্থান দখল করে থাকবে, সাইজ থাকবে, শেপ থাকবে, তার কি হবে, কিছু পরিমাণ জড় পদার্থ থাকবে, তাই না, জড় পদার্থ যেটার কি থাকবে, ভর থাকবে। ঠিক আছে, তো এই যে এই জিনিসটাকে, এই যে তোমার ম্যাটারটাকে, যেগুলোকে আমরা ইন্দ্রিয় গ্রাহ্য করছি, ঠিক আছে, মানে ইন্দ্রিয় গ্রাহ্য যে সমস্ত জিনিস যার সাইজ, শেপ, সমস্ত কিছু আছে, তাদেরকে আমরা কি বলবো, ম্যাটার। ওকে, দেখো, ম্যাটারকে অনেক সময় কি বলা হয়, এলিমেন্ট। ঠিক আছে, যে কোনো ম্যাটারের যে কম্পোজিশন, ঠিক আছে, সেগুলো কি বলি আমরা, এলিমেন্ট দিয়ে তৈরি, এলিমেন্ট বা পদার্থ। ঠিক আছে, পদার্থ, এই যে টার্মটা, প্রথম শব্দটাকে ব্যবহার করে রবার্ট বয়েল 1661 সালে। ঠিক আছে, 1661 সালে। এবার দেখো, ইন্ডিয়ান যে ফিলোজাফাররা, ঠিক আছে, ইন্ডিয়ান ফিলোজাফাররা তারা কি করেছিল, অনেক দিন আগে তারা মোটামুটি পদার্থকে 5টি মৌলিক উপাদানে ভাগ করেছিল, যেটাকে বলা হয় কি, পঞ্চতত্ত্ব। দেখো এখানে মেনশন করা আছে, যেটাকে বলা হয় পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বের মধ্যে কি ছিল, পঞ্চতত্ত্ব মানে এই যে 5টা মৌলিক পদার্থ নিয়ে পুরো এই বিশ্ব তৈরি, এটাই বলেছিলেন। মহাবিশ্বে কি আছে, মহাবিশ্বে 5টা মৌলিক পদার্থ আছে, যেটাকে পঞ্চতত্ত্ব হিসেবে ডেসক্রাইব করেছিলেন। তো এই মহাবিশ্বের এই যে 5টা পদার্থ বা 5টা উপাদান, এগুলো কি, এয়ার, এয়ার মানে বায়ু, আর্থ মানে পৃথিবী, ফায়ার মানে আগুন, যেটাকে তেজ, দেখো তেজ, তেজের সাথে তুলনা করা হচ্ছে। ওকে, স্কাই মানে আকাশ, আর একটা হচ্ছে ওয়াটার। এই 5টা
উপাদান নিয়ে তৈরি, তো এটাকে বলা হয় পঞ্চতত্ত্ব। ঠিক আছে, এই 5টা হচ্ছে পঞ্চতত্ত্বের উপাদান। এখন এর যে 5টা স্টেপ তার সাথে কিন্তু এটার কোনো মিল নেই। ঠিক আছে, এখন যেভাবে পদার্থবিজ্ঞানে তোমার শ্রেণীবিভাগ করা হয়েছে পদার্থের, তার সাথে কিন্তু এটার মিল নেই। তো এবার চলো পদার্থের বৈশিষ্ট্যগুলো বলি। পদার্থের বৈশিষ্ট্য কি, পদার্থ কি? দেখো একটা কোয়েশ্চেন আছে, পদার্থ কি নিরবিচ্ছিন্ন নাকি কণা দিয়ে তৈরি? দেখো পদার্থ নিরবিচ্ছিন্ন মানে ওইভাবে নিরবিচ্ছিন্ন হয় না। পদার্থ ডেফিনেটলি পার্টিকুলেট ইন নেচার। পার্টিকুলেট ইন নেচার মানে কি, কণাধর্মী। মানে এই যে কোনো একটা পদার্থ কি করে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। ঠিক আছে, যে কোনো একটা পদার্থ কি, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, কণাধর্মী। ওকে, পদার্থ কি সব সময় একটা কণাধর্মী, পার্টিকুলেট ইন নেচার। এবারে এই যে কণার মধ্যে কি থাকে, ফাঁকা স্থান থাকে, যেটাকে আমরা বলি আন্তঃআণবিক স্থান, বা ইংলিশে বলছি ইন্টারমলিকুলার স্পেস। মানে দুটো অণুর মাঝে ফাঁকা স্থান, সেই সেন্সে বলা হচ্ছে। কণাগুলো কি কন্টিনিউয়াস নয়, এখানে যে নিরবিচ্ছিন্ন নাই বলছে, নিরবিচ্ছিন্ন মানে কি কন্টিনিউয়াস, মানে বিচ্ছিন্ন নয়। কিন্তু কণা কখনো নিরবিচ্ছিন্ন হয় না, এদের মধ্যে কি থাকে, ইন্টারমলিকুলার স্পেস অবশ্যই থাকে। তো এটা প্রুভ করার জন্য একটা পরীক্ষা করা যেতে পারে। দেখো এখানে বিকারে কিছু জল আছে, জলের মধ্যে অণুগুলো দেখানো হয়েছে ব্লু কালারের সাহায্যে। এবার এতে আমরা কি দিলাম, রেড কালারের, ঠিক আছে, এখানে কি দিলাম, ইঙ্ক দিলাম। এটা ধরো রেড কালারের কোনো ইঙ্ক, যেটা অবশ্যই জলে দ্রবণীয়, এরকম কোনো ইঙ্ক দিলাম। তো দেখো দেখা যাবে যে এই যে পুরো জলটাই কি হবে, পুরো ওয়াটারটা, কন্টেনারটা পুরোটা কি হবে, রেড হয়ে যাবে, পুরোটাই রেড হয়ে যাবে। এবং প্রত্যেকটা স্থানেই কি থাকবে, সমানভাবে এই রেড কালারটা যে হবে, এইটা পুরোটা একটা হোমোজিনিয়াসলি হবে, এই রেড কালারটা পুরো হোমোজিনিয়াসলি ছড়িয়ে যাবে। ঠিক আছে, তার মানেটা কি, হোমোজিনিয়াসলি ছড়িয়ে যাচ্ছে মানে এই যে আন্তঃআণবিক যে স্পেস, তার মধ্যে রেড কালারের যে মানে রেড পিগমেন্টের যে অণুগুলো, সেগুলো কি হচ্ছে, এর মধ্যে প্রবেশ করে যাচ্ছে, এর মাঝে ফাঁকা ফাঁকা স্থানগুলোকে অকুপাই করছে। ঠিক আছে, রেড পিগমেন্টটা কি করছে, এই যে ইন্টারমলিকুলার স্পেস, এই ইন্টারমলিকুলার স্পেসগুলো অকুপাই করছে। তাহলে আমরা বলতে পারি যে যে কোনো পদার্থের মধ্যে ইন্টারমলিকুলার স্পেস আছে। ওকে, কণাগুলোর দেখো আরো কিছু ধর্ম আছে। কি বৈশিষ্ট্য আছে, এদের গতিশক্তি থাকে। ঠিক আছে, যে কোনো কণারই গতিশক্তি থাকে। ঠিক আছে, মানে কি অনবরত নড়তে থাকে। গতিশক্তি মিন্স, গতিশক্তি মানে এখানে আমরা মুভমেন্ট হিসেবে বলতে পারি। আচ্ছা, গতিশক্তি এখানে লেখা আছে, দেখো কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি থাকা মানে কি, মুভমেন্ট করবে, মানে নড়াচড়া করবে। কণাগুলো নিরন্তর গতিশীল। ঠিক আছে, এরা কি করে, সবসময় নাড়াচাড়া করে এবং তাপমাত্রার সাথে রিলেটেড। কিরকম, এই যে কাইনেটিক এনার্জি, এটাকে আমি কে দিয়ে ডিনোট করছি। কে কি হয়, যদি বাড়ে তাহলে কিন্তু টেম্পারেচার বাড়ে, আবার টেম্পারেচার বাড়লেও কেই বাড়ে। ঠিক আছে, এটা একে অপরের সাথে জড়িত। ঠিক আছে, এটা একে অপরের সাথে জড়িত। এবং এরা কি করে, কন্টিনিউয়াস মুভ করে। বিশেষ করে এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে, এই যে দেখো এখানে পার্টিকেল কয়েকটা বোঝানো আছে। ঠিক আছে, এটা এটা জেনারেলি মানে তোমার গ্যাসের মলিকুলার জন্য এটা বলা হয়েছে। ঠিক আছে, গ্যাসিয়াস মলিকুলার অ্যাকচুয়ালি ছবিটা আছে। দেখো এরা কি করছে, এই যে তীর চিহ্নগুলো দেওয়া আছে, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এরা অনবরত ছুটে চলেছে। ঠিক আছে, এরপর বলছে দেখো একে অপরকে আকর্ষণ করে। কণাগুলোকে একত্রে রাখার জন্য যে আকর্ষণ বল কাজ করে তাকে আমরা বলছি ইন্টারমলিকুলার ফোর্স। পদার্থের প্রকৃতি ভেদে এই আকর্ষণ বলের শক্তি ভিন্ন হয়। ঠিক আছে, প্রকৃতি ভেদে অবশ্যই বিভিন্ন পদার্থের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স বা ইন্ট্রামলিকুলার ফোর্স, এগুলো কিন্তু ডিফারেন্ট হয়। ঠিক আছে, তার মানে কি দেখলাম, আমরা একটা ফোর্স নিয়ে এখানে আলোচনা করব। কি ফোর্স, যেই ফোর্সগুলো পদার্থগুলোকে কি করে, যে কোনো একটা জায়গার মধ্যে কি করে, সেইখানটাতে ধরে রাখে। ঠিক আছে, তো এই যে ফোর্স, এটাকে আমরা দুরকম ভাবে পড়বো। একটা হচ্ছে ইন্ট্রামলিকুলার, আর একটা হচ্ছে ইন্টারমলিকুলার। একটা আন্তঃআণবিক বল আর একটা অন্তঃআণবিক বল। ঠিক আছে, সেগুলো এখানে দেখো আমি ডিসকাস করছি।
ঠিক আছে, অন্তঃআণবিক বল মানে যেটা ইন্ট্রামলিকুলার ফোর্স, মানে মলিকুলের মধ্যেই আছে, যেটাকে আমরা বলছি আভ্যন্তরীণ বন্ধন। আভ্যন্তরীণ বন্ধন আমি প্রথমেই দেখো ছবি দেখিয়ে বুঝিয়ে দিই। ইন্ট্রামলিকুলার ফোর্স কোনটাকে বলছে? এই যে ধরো এটা একটা মলিকুল, এটা একটা মলিকুল, ঠিক আছে, এই যে মলিকুল এদের মধ্যে যে এই যে বন্ড গুলো ফর্ম করেছে, এই যে বন্ড গুলো দেখাচ্ছে যেখানটা আমি রেড কালার দিচ্ছি, এইটা কি? এটা হচ্ছে একটা মলিকুলের মধ্যে একটা বন্ড, মানে এটা একটা তোমার বন্ড, মানে বন্ড মানে কি? বন্ড মানে কোনো তো লাইন বা কোনো একটা লাঠি দিয়ে দুটোকে জয়েন করে দিয়েছে অ্যাটমকে, সেরকম না। এটা একটা ওয়ান টাইপ ফোর্স, যেটার মাধ্যমে দুটো অ্যাটম কি হয়, দুটো অ্যাটম পাশাপাশি থাকে এবং সুস্থিত হয়, সেটাকে আমরা বলছি বন্ড। এবার এই বন্ডও আবার অনেকগুলো টাইপের হয়, সেগুলো পরে ডিসকাস করব অন্য কোনো ক্লাসে। তো এইটাকে আমরা বলছি ইন্ট্রামলিকুলার ফোর্স, মানে একটা মলিকুলের মধ্যেই আছে, কিন্তু দুটো মলিকুলের মধ্যে যে ফোর্স, এই যে দেখো এইখানে এই যে বন্ডটা, এটা লাইক হাইড্রোজেন বন্ড, তোমরা ধরে নিতে পারো হাইড্রোজেন বন্ডের মতো। এইটাকে আমরা বলছি ইন্টারমলিকুলার। কেন? দেখো দুটো পাশাপাশি দুটো মলিকুলের মধ্যে যে ফোর্সটা, ঠিক আছে, এটাকে আমরা বলছি কি? ইন্টারমলিকুলার ফোর্স। তো দেখো বৈশিষ্ট্যগুলো তাহলে কি? অন্তঃআণবিক ফোর্স কি? অণুর মধ্যে পরমাণুগুলোকে একসাথে রাখে, যেটা আমি এক্ষুনি বললাম। এবং পরমাণুগুলোকে একসাথে রাখে মানে কি? সেখানে বন্ড ফর্ম করবে, এবং বন্ধনী বিভিন্ন রকমের হয়, কেমিক্যাল বন্ড বিভিন্ন টাইপের হয়, মানে রাসায়নিক বন্ধনীটা বিভিন্ন টাইপের হয়। কিরকম হয়? আয়নীয় বন্ড বা আয়নিক বন্ড, সমযোজী বন্ধনী বা কোভ্যালেন্ট বন্ড, ধাতব বন্ধনী বা মেটালিক বন্ড। ঠিক আছে, কি কি বললাম? রাসায়নিক বন্ধনী মানে আয়নীয় বন্ধনী বা আয়নিক বন্ড, সমযোজী বন্ধনী মানে কোভ্যালেন্ট বন্ড, ধাতব বন্ধন মানে কি? মেটালিক বন্ড। ঠিক আছে, তো এটা কি করে? এইভাবে একটা অণু গঠন করছে, অণু। ঠিক আছে, এবং এই শক্তি, এটা কি হয়? খুব শক্তিশালী হয়। ইন্টারমলিকুলার ফোর্স ডেফিনেটলি খুব শক্তিশালী হয়, শক্তিশালী হয় বলেই কিনা একটা অণু ফর্ম করে অনেকগুলো পরমাণু থেকে। ঠিক আছে, এবং এই বন্ধনগুলো ভাঙার জন্য কি হয়? আমাদের রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজন হয়, মানে আমরা রাসায়নিক ক্রিয়ার মাধ্যমেই এই বন্ধনগুলোকে ভাঙতে পারি। যেমন উদাহরণ কি দেওয়া আছে? ইথানল। ইথানল অণুর ভেতরে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এদের মধ্যে কি থাকে? কোভ্যালেন্ট বন্ড। ইথানল মানে COH, কি আছে? হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে H, এটা একটা জৈব যৌগ, তাই তো, এখানে H। ঠিক আছে, এর ফর্মুলাটা হচ্ছে CH3CH2OH। তো এটাকে আমরা কি বলছি? অন্তঃআণবিক বল। ওকে, এটাকে আমরা বলছি অন্তঃআণবিক বল। ঠিক আছে, দেখো এবারে নেক্সট চলে আসছি ইন্টারমলিকুলার ফোর্স, মানে আন্তঃআণবিক বল। তো এই যে ইন্টারমলিকুলার ফোর্স মানে দুটো অণুর মধ্যে যে ইন্টারঅ্যাকশন, দুটো অণুর মধ্যে যে ইন্টারঅ্যাকশন, দেখো সেটা ডেফিনেটলি কি হবে? অনেক উইক হবে, তাই না? অনেক উইক হবে। এরা কি করে? অণুগুলোকে, ইন্ট্রামলিকুলার বন্ধনী কি করছে? অণু গঠন করছে পরমাণুগুলোকে কাছে রেখে, কিন্তু ইন্টারমলিকুলার বন্ড অণুগুলোকে কাছাকাছি রাখছে, এবং অন্তঃআণবিক বলের তুলনায় এটা ডেফিনেটলি দুর্বল হবে, তাই না? এটা দুর্বল হবে। এবং পদার্থের ভৌত ধর্ম, যেমন কি স্ফুটনাঙ্ক, বলনাঙ্ক, এইগুলো কিন্তু এই বলের ওপর নির্ভর করে। কেন নির্ভর করে? কারণ আন্তঃআণবিক বল যখন বেশি হয়, তখন মানে ধরো অনেক একটা হাইড্রোজেন বন্ধন গঠন করে একটা লম্বা পলিমার টাইপের একটা মলিকুলের চেন তৈরি করে ফেলেছে, তখন খুব স্বাভাবিকভাবে পুরো সিস্টেমটার কি হবে? আণবিক ওজন বেড়ে যাবে, পুরো সিস্টেমটার আণবিক ওজন বেড়ে যাবে, এবং স্ফুটনাঙ্ক গলনাঙ্ক দুটোই বৃদ্ধি পাবে, সেটাই এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে উদাহরণে যেটা দেওয়া আছে সেটাই ছবিটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, ঠিক আছে, কি হচ্ছে? হাইড্রোজেন বন্ড এখানে ফর্ম করছে। ঠিক আছে, অক্সিজেন যেটা লাল লাল আর ধূসর রঙের যেটা, সেটা হাইড্রোজেন। ঠিক আছে, যে এখানে ছবিতে দেখানো হয়েছে। ওকে,
চলো, না বুঝতে পারলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, ঠিক আছে। দেখো, পদার্থকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এখানে একটা জেনারেল শ্রেণীবিভাগ দেওয়া আছে ভৌত পদার্থ অনুযায়ী, আর একটা রাসায়নিক তোমার রাসায়নিক মানে বৈশিষ্ট্য অনুযায়ী, ঠিক আছে। তো রাসায়নিক বৈশিষ্ট্য অনুযায়ী কি কি করা যায়? বিশুদ্ধ পদার্থ মিশ্রণ মানে মিক্সচার, ঠিক আছে। মিশ্রণকে আবার সমসত্ব অসমসত্ব, ওকে। বিশুদ্ধ পদার্থকে আবার মৌল যৌগ এইভাবে ভাগ করা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এগুলো আবার পরে কখনো ডিসকাস করব। দেখো, এবার আসি ভৌত পদার্থ। জেনারেলি যেটা হয় কঠিন, তরল, গ্যাস, এইভাবে ভাগ করা হয়। এছাড়াও দুটো অবস্থা আছে, চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা অবস্থা, আর পঞ্চম অবস্থা হচ্ছে বোস আইনস্টাইন ঘনীভবন, ঠিক আছে। এবার দেখো, এই যে পদার্থ, ঠিক আছে, পদার্থ দেখো, পদার্থ কি দিয়ে তৈরি হয়? পদার্থ কি দিয়ে তৈরি? তাহলে পদার্থ আমরা যেটুকু ডিসকাস করেছি তাতে আমরা এইটুকু বুঝেছি যে পদার্থ কি দিয়ে তৈরি হয়? পরমাণু, পরমাণু থেকে অণু তৈরি হয়, ঠিক আছে, এবং সেখান থেকে পদার্থ তৈরি হচ্ছে, তাই তো। এইটুকু নিশ্চয়ই এতক্ষণে তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। দেখো, তাহলে প্রথম একটুখানি পরমাণু, অণু, এগুলো কি একটু জেনে নি, তারপরে আমি যাচ্ছি তিনটে যে স্টেপ সেগুলো মেনলি করাবো আজকে। পরমাণু কাকে বলছি? পরমাণু বা অ্যাটম। অ্যাটম শব্দটা কোথায় থেকে এসেছে? গ্রিক শব্দ অ্যাটমস থেকে এসেছে, যার অর্থ কি? অবিভাজ্য, ঠিক আছে। পরমাণু কি? একটি মৌলের ক্ষুদ্রতম কণা, যা স্বাধীনভাবে থাকতে পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে, এবং মৌলটির সমস্ত রাসায়নিক ধর্ম বজায় রাখে, রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়, ঠিক আছে। কোনো একটা পরমাণু, সেটা কি? মৌলের ক্ষুদ্রতম কণা। এবং এই যে পরমাণু, পরমাণু থেকেই, পরমাণু প্লাস পরমাণু যুক্ত হয়েই কিন্তু কি তৈরি হয়? অণু তৈরি হয়, ঠিক আছে, অণু তৈরি হয়। অণু কি? অণু হচ্ছে দুই বা ততোধিক পরমাণুর সমষ্টি, এবং এরা একে অপরের সাথে রাসায়নিকভাবে যুক্ত থাকে, ঠিক আছে। তো অণুটা কি? তাহলে অণু মানে কি? দেখো, অণু কি হতে পারে? যৌগ হতে পারে, আবার মৌলও হতে পারে, ঠিক আছে। অণু কি হতে পারে? যৌগ হতে পারে, আবার মৌলও হতে পারে, ঠিক আছে। যৌগ বলতে কি? যেমন H2O। কেন যৌগ বলছি? কারণ এটা দুটো এলিমেন্ট নিয়ে তৈরি, হাইড্রোজেন আর অক্সিজেন। আর মৌল কি হতে পারে? ধরো O2, N2, ঠিক আছে। এগুলো কি হবে? এগুলো মৌল হবে, ঠিক আছে, এগুলো মৌল হবে, ওকে। কারণ এগুলো কি? এখানে ওয়ান টাইপ এলিমেন্ট আছে, আর এখানে ওয়ান টাইপ এলিমেন্ট আছে, আর এখানে টু টাইপের এলিমেন্ট আছে, ঠিক আছে। টু টাইপের এলিমেন্ট আছে, যেমন এখনই আমি দেখাচ্ছি। দেখো, অণু দুই রকম। তাহলে একটা হচ্ছে হোমোমলিকুলস মানে সম আণবিক, আর একটা হচ্ছে হেটেরোমলিকুল বা বিষম আণবিক, ওকে। যেমন দেখো, এখানে দেওয়া আছে, এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের স্ট্রাকচারটা, ঠিক আছে। দুটো অক্সিজেনের মধ্যে কি থাকে? ডাবল বন্ড থাকে, সেটাই এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে O2 মলিকুল। আর এই যে এটা H2O দেখতে পাচ্ছ ঘুরছে, মাঝে আছে অক্সিজেন আর দুই দিকে আছে হাইড্রোজেন, আর এর স্ট্রাকচারটা কি? দুটো লোন পেয়ার থাকে। এইটা অতটা বুঝতে হবে না, ঠিক আছে, এইটা বোঝার সেইভাবে দরকার নেই। তো এইরকম বেন্ড স্ট্রাকচার H2O এর, এরকম ভি শেপ বেন্ড স্ট্রাকচার, অ্যাঙ্গেলটা হচ্ছে 105 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গেলটা 105 ডিগ্রি। এবার দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। কোনো অণুর মধ্যে ধরো এটা একটা অণু, এই যে এগুলো হোমোমলিকুল, যেগুলো অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এখানে যেগুলো দেওয়া আছে দেখো, এগুলো কি? হোমোমলিকুল, ঠিক আছে, এগুলো হোমোমলিকুল। এবার এর মধ্যে যে পরমাণুর সংখ্যাটা, সেইটাকে বলা হয় অ্যাটমিসিটি। যেমন অক্সিজেন, হাইড্রোজেন আর নাইট্রোজেন, ঠিক আছে, এরা কি? এরা হচ্ছে দ্বিপরমাণু, দ্বিপরমাণু। তো এদের এদের কেন? কারণ এরা দুটো করে অ্যাটম নিয়ে তৈরি। তো এদের পারমাণবিকতা বা অ্যাটমিসিটি যেটাই বলো, তাহলে সেটা হয়ে যাবে কত? 2, তাই তো, 2 হয়ে যাবে। ফসফরাস P4 টেট্রা অ্যাটমিক, এর অ্যাটমিসিটি কত? 4, ঠিক আছে। সালফার S8,
এর অ্যাটমিসিটি কত? 8। P4 এর অ্যাটমিসিটি 4। ঠিক আছে, অ্যাটমিসিটি মানে কি? অ্যাটমিসিটি মানে এর অর্থ হলো অ্যাটমিসিটি মলিকুলে যতগুলি পরমাণু থাকে। ওকে, এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট দেখো, এখানে কতগুলো হেটেরোমলিকুলের তোমার দেওয়া আছে, ওয়াটার, অ্যামোনিয়া, CO2। ঠিক আছে, এখানে দেখো, এখানে রেশিও বাই মাস দেওয়া আছে, মানে মাসের অনুপাত। ধরো এরকম কোশ্চেনে দিল যে H2O এতে দুটো অ্যাটমের মাসের অনুপাত কত, দুটো অ্যাটমের মাসের অনুপাত কত, তাহলে কিভাবে ক্যালকুলেশন করবে? দেখো, হাইড্রোজেনের তো 1, অক্সিজেনের কত হয়? 16। ঠিক আছে, এগুলো কি? পারমাণবিক ভর। ঠিক আছে, পারমাণবিক ভর। তাহলে এটা কি হবে? 1 × 2, দুটো হাইড্রোজেন আছে মানে 2:16, তাহলে 1:8। এইভাবে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, যেমন অ্যামোনিয়া, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে তিনটের জন্য 3 হবে, NH3 মানে, সেজন্য দেখো 14:3। কার্বন আর অক্সিজেন সেম ভাবে, কার্বন আর অক্সিজেনের কি হবে? কার্বনের কত? 12, অক্সিজেনের কত? 32, তাহলে এটা হয়ে যাবে 12:32, মানে 3:8। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইভাবে আমরা কি করব? মাসের অনুপাত, ঠিক আছে, ভরের অনুপাতগুলো বার করলাম, ভরের অনুপাত। ওকে, চলো নেক্সট। চলো এবারে আমরা চলে আসছি, তাহলে 5টা স্টেট আমাদের পড়তে হবে। তো এবার আমি চলে আসছি কঠিন স্টেটে। ঠিক আছে, মানে কঠিন পদার্থ বা সলিড স্টেট। দেখো, কঠিন পদার্থ কখন তৈরি হয় বা কিভাবে তৈরি হয়? কঠিন পদার্থ সেইগুলোই হয় যখন এরা খুব একে অপরের কাছে থাকে। তার মানে কি? মানেটা হলো ঘন সন্নিবিষ্ট। ঠিক আছে, যখন কণাগুলো কি হবে? ঘন সন্নিবিষ্ট হবে, মানে রিজিড ভাবে থাকবে। ঠিক আছে, রিজিড ভাবে থাকবে এবং একটা নির্দিষ্ট জ্যামিতিক কাঠামোয় সজ্জিত থাকবে। ঠিক আছে, মানে একটা ডেফিনিট শেপে থাকবে, তখনই কি হবে? একটা কঠিন পদার্থ তৈরি হবে। ঠিক আছে, কঠিন পদার্থের কি থাকছে? একটা নির্দিষ্ট আকৃতি, আয়তন থাকছে, এবং বাইরের কোনো যখন বল প্রয়োগ করা হয় তখনই মাত্র আকৃতির পরিবর্তন হয়, নইলে হয় না। সহজে আকৃতির পরিবর্তন হয় না। ওকে, এবার দেখো সংকোচনশীলতা। কঠিনের মধ্যে কি ফাঁকা স্থান সেইভাবে নেই, ফাঁকা স্থান সেইভাবে নেই, তাহলে আমরা খুব সহজে সংকোচিত করতে পারবো না, তাই না? তার কারণ কি? এগুলো ডেন্সলি প্যাক, সেই কারণে সংকুচিত করা যাবে না। ইনকম্প্রেসিবল। ঠিক আছে, এগুলো হচ্ছে ইনকম্প্রেসিবল। তো দেখো, তার মানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে সংকোচনশীলতা ধর্ম নেই। ঘনত্ব কি? ঘনত্ব ডেফিনেটলি উচ্চ হবে। ঠিক আছে, আকর্ষণ বল কি? আন্তঃআণবিক আকর্ষণ বল অত্যন্ত শক্তিশালী, সেই কারণেই কিনা কি হয়েছে? ডেন্সলি প্যাক হয়েছে এবং একটা জায়গায় স্থির আছে, এবং কঠিন পদার্থ হিসেবে সেটা তোমার এক্সিস্ট করছে। আন্তঃআণবিক স্থান কি হবে? কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে নগণ্য স্থান থাকে। ঠিক আছে, এরা খুব ডেন্সলি প্যাক হয়। এই যে এখানে দেখো ছবিটা দেওয়া আছে, এটা কি? এটা একটা তোমার কঠিন পদার্থের তোমার মলিকুলের অণুর যে অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, অণুর অ্যারেঞ্জমেন্টটা দেখানো হয়েছে কিভাবে থাকে। দেখো ঠাসাঠাসি হয়ে আছে, তাই না? ঠাসাঠাসি হয়ে আছে, তার মানে এই যে অণুগুলো, এগুলোর কি ইন্টারমলিকুলার ফোর্সটা অনেক বেশি। আমরা কি দেখলাম? আমি IF দিয়ে লিখছি, ইন্টারমলিকুলার ফোর্স হাই, অনমনীয় বা ইনকম্প্রেসিবল। ঠিক আছে, এবং এরা কি করছে? দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এরা অ্যাকচুয়ালি, এই যে অ্যাটম গুলো, এগুলো অ্যাকচুয়ালি মুভ করছে বলাটা ভুল হবে। কি করছে? এরা অসিলেট করছে, নড়াচড়া করছে।
অসিলেশন হচ্ছে, এই যে তোমার কণাগুলোর এগুলোর কি হচ্ছে, অসিলেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে স্পঞ্জকে আমরা খুব সহজে এর আকার আকৃতি কোনোটাই কিন্তু পরিবর্তন করতে পারি না যদি না অতিরিক্ত বল প্রয়োগ করা হয়। এবার দেখো কিছু কিছু তো এক্সেপশন থাকবে, তাহলে ম্যাম এক্সেপশন গুলো কি বলে দিন, কি এক্সেপশন? দেখো এক্সেপশন কি, ধরো স্পঞ্জ, স্পঞ্জকে আমরা কি হিসেবে জানি, স্পঞ্জ, স্পঞ্জ কি সলিড স্টেটে থাকে, তাহলে এ নমনীয় কেন, কেন হবে নমনীয়? তার কারণ এর মধ্যে অসংখ্য গর্ত থাকে, অসংখ্য গর্ত থাকে, এবং গর্ত মিন্স হোল বলতে পারি, হোল। এগুলো কি থাকে, এগুলো বায়ুপূর্ণ থাকে। ঠিক আছে, এবার এগুলো বায়ুপূর্ণ হওয়ার কারণে কি হয়, এগুলোকে কম্প্রেস করা যায়, এই স্পঞ্জগুলোকে এগুলোকে কি করা যায়, কম্প্রেস করা যায়, নমনীয় হয়। ওকে, আর একটা এক্সাম্পল দেখো বলছি, দেখো আর একটা এক্সাম্পল হচ্ছে রাবার, রাবার, তাহলে রাবারটা কি হয়, রাবারের ফোর্স, রাবারের ওপরেও কি হয়, ফোর্স অ্যাপ্লাই করে আমরা আকার পরিবর্তন করতে পারি, ফোর্স অ্যাপ্লাই করে আকারের পরিবর্তন করতে পারি, করতে পারি। ঠিক আছে, আরো এক্সেপশন আছে, কিরকম? দেখো এখানে আমরা কি দেখলাম, ঘনত্ব, কঠিন পদার্থের ঘনত্ব সাধারণত অনেক উচ্চ হয়। তাহলে দেখো তো একটা ব্যাপার, বরফ, বরফের ক্ষেত্রে কি তাই হবে, জল যখন বরফে কনভার্ট হয়, ঠিক আছে, জলটা ধরো বরফে কনভার্ট হলো, দেখো দেখো জলটা কি বললাম, বরফে কনভার্ট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি হবে, বরফের ঘনত্ব, বরফের ঘনত্ব জলের চেয়ে কম হয়, এটা একটা এক্সেপশন, জলের চেয়ে কম হয়, তাই না, এটাও একটা এক্সেপশন। তো এখন কথা হচ্ছে কেন হয়, তাই তার কারণ হচ্ছে বরফের মধ্যে, ঠিক আছে, আইসের মধ্যে কি থাকে, অনেক উইক হাইড্রোজেন বন্ড থাকে, উইক হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এবং উইক হাইড্রোজেন বন্ড থাকার জন্য কি থাকে, ফাঁকা স্থান থাকছে, এবং এগুলো বায়ুপূর্ণ থাকছে, ফাঁকা স্থান বায়ুপূর্ণ। ঠিক আছে, সেই কারণে এর কি হচ্ছে, ডেনসিটি কমে যায় এবং এরা জলে ভাসে, সেই কারণে, ঠিক আছে, ফাঁকা স্থান থাকে, বায়ুপূর্ণ হয়। ঠিক আছে, এদের মধ্যে কি হচ্ছে, হাইড্রোজেন বন্ড ফর্ম করছে, হাইড্রোজেন বন্ড বলতে এই রকম মোর ইলেকট্রোনেগেটিভ, মানে যারা বেশি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তারা কি করে, লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে তোমার হাইড্রোজেন বন্ড ফর্ম করে, এইভাবে চলতে থাকবে, হাইড্রোজেন বন্ডটা এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এই জন্য এখান থেকে একটা কোশ্চেন হয়, তোমরা শুনে থাকবে, কোশ্চেনটা কি না, বরফ জলে ভাসে কেন। ঠিক আছে, এগুলো ছোটবেলা বাচ্চাদের যখন পড়ানো হয় এই টাইপের কোশ্চেন গুলো অনেক করা হয়, তাই না, এই টাইপের কোশ্চেন গুলো, তো এগুলো আমাদের এক্সাম পারপাসেও চলে আসতে পারে। এবার দেখো কঠিনের তাহলে প্রকারভেদ গুলো দেখিয়ে দিই, কঠিনের প্রকারভেদ, কঠিন কি প্রকারভেদ, একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, ঠিক আছে, আর একটা হবে অ্যামরফাস সলিড, মানে ক্রিস্টালাইন নয়, মানে অনিয়তাকার। ঠিক আছে, ক্রিস্টালাইন সলিড মানে কি, এটা ক্রিস্টালাইন সলিড মানে এটা নিয়তাকার, নিয়তাকার সলিড, নিয়তাকার। ঠিক আছে, নিয়তাকার মিন্স এর কি থাকছে, অর্ডার স্ট্রাকচার, সুসজ্জিত। ঠিক আছে, সুসজ্জিত মানেই হচ্ছে অর্ডার স্ট্রাকচার। ওকে, এরা কি থাকে, নির্দিষ্ট সুশৃঙ্খল এবং একটা জ্যামিতিক কাঠামোতে সাজানো থাকে। ঠিক আছে, এই যে ক্রিস্টালাইন সলিড বলছে এদের কি হয়,
এদের জ্যামিতিক আকার ধারালো, নির্দিষ্ট একটা জ্যামিতিক আকার হয়, প্রান্তগুলো ধারালো হয় এবং যে তলগুলো সেগুলো কি হয়, মসৃণ হয়, সেগুলো মসৃণ হয়। এই কারণে এদেরকে কি বলা হয়, ট্রু সলিড বা প্রকৃত কঠিন। ঠিক আছে, প্রকৃত কঠিন পদার্থ বলা হয়। যেমন দেখো এক্সাম্পল হিসেবে ট্রু সলিড, ঠিক আছে, কেলাসিটো কঠিন ক্রিস্টালাইন সলিডকে ট্রু সলিড বলা হয়, মনে রাখবে। যেমন উদাহরণ হিসেবে দেখো আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ, ঠিক আছে, চিনি, হীরা, কোয়ার্টজ এবং বলছে বিভিন্ন ধাতু। দেখো কোয়ার্টজ এই যে টার্মটাকে, এটাকে অনেকে কিন্তু অনেক সময় তোমার গ্লাসের সাথে গুলিয়ে দেয়, সেটা কিন্তু করবে না। ঠিক আছে, কোয়ার্টজ কিন্তু একটা ক্রিস্টালাইন সলিড, কোয়ার্টজ কিন্তু গ্লাস নয়। ওকে, দেখো এবার আসছি অ্যামরফাস। অ্যামরফাস সলিড মানে এটা হচ্ছে অনিয়তাকার, মানে অনিয়মিত, অনিয়তাকার, অনিয়তাকার। ঠিক আছে, তার মানে কি এটা অনিয়মিত, মানে ডিসঅর্ডার স্ট্রাকচার, ডিসঅর্ডার স্ট্রাকচার। ঠিক আছে, এখানে কি হচ্ছে, কোনো একদম অপোজিট, সুশৃঙ্খল জ্যামিতিক সজ্জা নেই। ঠিক আছে, জ্যামিতিক সজ্জা নেই, এদের কোনো নির্দিষ্ট আকার বা গলনাঙ্ক নেই এবং উত্তপ্ত করলে কি হয় দেখো, আস্তে আস্তে নরম তরল পদার্থে পরিণত হয়ে যায়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এরা নরম তরল পদার্থে পরিণত হয়ে যায়, সেই কারণে এদেরকে কি বলা হয়, সিউডো সলিড বা সুপার কুলড লিকুইড। ঠিক আছে, এই টার্মগুলো অবশ্যই মনে রাখবে। আর অনিয়তাকার পদার্থগুলো কি হয়, আইসোট্রপিক, সমসারক, আর নিয়তাকার পদার্থগুলো অ্যানাইসোট্রপিক। ঠিক আছে, দেখো তাহলে উদাহরণ হিসেবে দেখো আমরা বলতে পারি কাঁচ, প্লাস্টিক, রবার এবং বিভিন্ন টাইপের পলিমারকে বলা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, এখানে কেলাসিত আর অকেলাসিত পদার্থ মানে অনিয়তাকার, নিয়তাকার পদার্থ বা ক্রিস্টালাইন, অ্যামরফাস যেটাই বলো, একটা চার্ট করে দেওয়া আছে এক নজরে দেখে নেওয়ার জন্য। ঠিক আছে, কেলাসিটো পদার্থ সুট বিন্যস্ত কাঠামো, নির্দিষ্ট গলনাঙ্ক এবং এরা অ্যানাইসোট্রপিক। ঠিক আছে, একে কি বলা হচ্ছে, ট্রু সলিড। দেখো আর এখানে কি আছে, অনিয়মিত কাঠামো, অনির্দিষ্ট গলনাঙ্ক আর সমসারক। ঠিক আছে, সমসারক, যেমন কাঁচ, প্লাস্টিক, রবার, এগুলো হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে। এদেরকে কি বলা হচ্ছে, সিউডো সলিড বা সুপার কুল লিকুইড। ওকে, এবার দেখো আসছি তরল অবস্থা। দেখো এখানে ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো একটা জিনিস, কি বুঝতে পারছো, যে সলিডে আমরা যে ফিগারটা দেখেছিলাম, দেখো এখানে এখানে পার্টিকেল গুলো কি করছে, একটুখানি যেন মুভ করছে, মুভমেন্ট মানে এটা অসিলেট করছে, নড়াচড়া করছে। ঠিক আছে, নড়াচড়া করছে, কিন্তু এইখানে আমরা দেখছি দেখো, মনে হচ্ছে না কাইনেটিক এনার্জি একটু বেড়েছে, এদের বেগগুলো বেড়েছে, যেন মনে হচ্ছে আরো বেশি মুভমেন্ট করছে। একদমই তাই, সেটাই হওয়া স্বাভাবিক। তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। ঠিক আছে, তরল পদার্থ মানে এদেরকে আমরা প্রবাহী বলি, মানে যা প্রবাহিত হয়। আচ্ছা এখানে লেখা আছে দেখো, তরল প্রবাহিত হয় এবং আকার পরিবর্তন করে। এদেরকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। ঠিক আছে, তরল কণার মধ্যে ডেফিনেটলি আকর্ষণ বল কঠিনের তুলনায় কম এবং এদের মধ্যে দেখো ফাঁকা স্থান অনেক বেশি, তাই না, ফাঁকা স্থান অনেক বেশি। সলিডের চেয়ে এরা কি, লেস ডেন্সলি প্যাকড, মানে ঘন সন্নিবিষ্ট নয়। ঠিক আছে, এদের মধ্যে কি হবে, এদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স সেটাও তুলনামূলক কম, সলিডের চেয়ে তুলনামূলক কম। ওকে, এই হচ্ছে কি লিকুইড, এবং এদেরকে আমরা যেই পাত্রে রাখি সেই পাত্রের আকার বা আকৃতি ধারণ করে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? বলো, কিছু না বুঝতে পারলে কিন্তু অবশ্যই জানিয়ে যেও, কেমন? চলো নেক্সট দেখো, গ্যাসীয় অবস্থা। এবার দেখো গ্যাসীয় অবস্থাতে দেখেছো এদের যেন কাইনেটিক এনার্জি এক্সট্রিম হাই হয়ে গেছে, অনেক বেশি। দেখো এই যে পার্টিকেল গুলো দেখছো খুব স্পিডে নড়াচড়া করছে,
এদের তো নির্দিষ্ট কোনো আকার আয়তন কিছুই নেই। এদের মধ্যে আকর্ষণ বল কণাগুলোর মধ্যে সেটাও নেই। ঠিক আছে, নেই বললেই চলে। এবং কণাগুলির মাঝে দেখো প্রচুর খালি জায়গা, কণাগুলোর মাঝে প্রচুর খালি জায়গা আছে। ঠিক আছে, কঠিন বা তরল পদার্থের মতন এরা নয়। গ্যাসীয় পদার্থ হচ্ছে কম্প্রেসিবল। ঠিক আছে, ছোট পাত্রেও রাখা যায় এবং গ্যাসীয় কণার কাইনেটিক এনার্জি সবচেয়ে বেশি হয়। দেখো এটার আমি একটা ভালো এক্সাম্পল তোমাদের দিতে পারবো। কিরকম? যেমন ধরো গ্যাসের সিলিন্ডার গুলো, গ্যাসের সিলিন্ডার গুলোর যে শেপ, তোমরা ভলিউম যেটা দেখতে পাচ্ছ, সেখানে প্রচুর পরিমাণ গ্যাস কিন্তু রাখা যায় কম্প্রেস করে। তার কারণ কি? এরা সব মানে হাইলি, এদেরকে আমরা বলতে পারি হাইলি কম্প্রেসেবল, হাইলি কম্প্রেসেবল। যেমন ধরো আমাদের রান্নার গ্যাসের সিলিন্ডার, রান্নার গ্যাসের সিলিন্ডার, আমরা যে আয়তনটা দেখতে পাই এখানে, আমরা যে গ্যাসটা ধরো ভরে রাখি, সেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি, মানে ধরো 3-4 জনের ফ্যামিলিতে কিন্তু 20-25 দিন চলে যায়। ঠিক আছে, 25 দিন হয়তো বেশিই বললাম, 20 দিন মতো চলে যায়। কিন্তু তুমি ভাবো তো, ওই যে সিলিন্ডারের মধ্যে ওই পরিমাণ তুমি যদি জল ভরে রাখো, সেটা তোমার একদিন লাগবে না, একদিন মানে একবারও তোমার ভালো করে স্নান করতে পারবে না তুমি, তাই না? তার কারণ কি? লিকুইডকে আমরা অতটা কম্প্রেস করে রাখতে পারছি না, কিন্তু ওর মধ্যে যে গ্যাসটা আছে সেটা 20 দিন আমাদের রান্না হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? তার কারণ অনেকটা পরিমাণ গ্যাস হাইলি কম্প্রেসড হয়ে থাকছে, রান্নার গ্যাস। ঠিক আছে, হাইলি কম্প্রেসড হয়ে থাকছে। এবার দেখো, তাহলে আমি এখানে একটা তুলনামূলক আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তুলনামূলক আলোচনা করছি। এবং গ্যাসের এই যে দেখো কাইনেটিক এনার্জি এতটাই বেশি, কাইনেটিক এনার্জি এতটাই বেশি হয় যে এরা কি করে, কন্টেনারের ওয়ালে প্রেসার ক্রিয়েট করে। কি করে? এক্সার্টস প্রেসার অন দ্য ওয়ালস, অন দ্য ওয়ালস of the container, of the container. ওকে, ঠিক আছে, চলো তাহলে আমি একটা তুলনামূলক আলোচনা এখানে করে দিচ্ছি। দেখো সলিড কি করে? অসিলেট করে, আমরা দেখেছি। তো আমি যদি এখানে অর্ডার অফ কাইনেটিক এনার্জি দিই, অর্ডার অফ কাইনেটিক এনার্জি, তাহলে কার কাইনেটিক এনার্জি সবচেয়ে বেশি হবে? গ্যাসের। কাইনেটিক এনার্জি অফ গ্যাস গ্রেটার দেন কাইনেটিক এনার্জি অফ লিকুইড গ্রেটার দেন কাইনেটিক এনার্জি অফ গ্যাস। ঠিক আছে, এবার আসছি ইন্টারমলিকুলার ফোর্স, মানে আন্তঃআণবিক বল, ইন্টারমলিকুলার ফোর্স। দেখো তাহলে ইন্টারমলিকুলার ফোর্স কি হবে? সলিডের সবচেয়ে বেশি, তারপরে আসছে লিকুইড, ইন্টারমলিকুলার ফোর্স অফ লিকুইড, অ্যান্ড দেন আসছে ইন্টারমলিকুলার ফোর্স অফ গ্যাস। ওকে, ক্লিয়ার হচ্ছে? ডেনসিটি, এবার ডেনসিটি বলছি। দেখো ডেনসিটির যদি কম্পেয়ার করি, ডেনসিটি কি হবে? ডেনসিটি অফ সলিড গ্রেটার দ্যান ডেনসিটি অফ লিকুইড গ্রেটার দ্যান ডেনসিটি অফ গ্যাস। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তিনটে তোমার যে আমাদের মানে জেনারেল আমরা চারপাশে যে তিনটে স্টেট দেখি পদার্থের, এই হচ্ছে তাই এখানে ডেসক্রাইব আমি করে দিয়েছি। এবার চলে আসছি দেখো প্লাজমা। প্লাজমাকে দেখো এখানে সাইডে যে ছবিটা দেওয়া আছে দেখতেই পাচ্ছ, প্লাজমা যেন একটা জ্বলন্ত অবস্থা। ঠিক আছে, যেন জ্বলন্ত একটা অবস্থা মনে হচ্ছে, উচ্চ শক্তি সম্পন্ন, তাই না? তো প্লাজমা কি একটা সত্যি এটা একটা উচ্চ শক্তি সম্পন্ন তোমার এর মধ্যে, মানে একটা উচ্চ শক্তি সম্পন্ন উত্তেজিত একটা অবস্থা কণার। তো দেখো আমি একটা বুঝিয়ে দিই তোমাদেরকে। ধরো একটা বিকার নিয়েছো, এতে কিছু আইস কিউব নিয়েছো, এতে কিছু আইস কিউব নিয়েছো। এবার এটাকে হিট করছো, এটা কি হচ্ছে? লিকুইডে কনভার্ট হলো। এরপর আবার এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করলে এটা কি হবে? বাষ্পীভবন হবে। তাহলে গ্যাসিয়াস স্টেটে গেল, এটা লিকুইডে গেল। ওকে, নেক্সট এইটাতে দাও হাই অ্যামাউন্ট হিট এনার্জি দিচ্ছ, হিট এনার্জি হাই অ্যামাউন্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, নিয়ারলি ধরো 6000 to 7000 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন এটা কি হয়ে যাবে? এটা
তখন নেক্সট আয়নিত অবস্থায় চলে আসবে, মানে কি ক্যাটায়ন অ্যানায়ন এইভাবে ফর্ম করবে। ঠিক আছে, যতগুলো ক্যাটায়ন থাকবে ঠিক ততগুলোই অ্যানায়ন থাকবে। এটা কি, এটা হচ্ছে আয়নীয় অবস্থা। তাহলে দেখো এখান থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসতে পারে যে প্লাজমা অ্যাকচুয়ালি কি। প্লাজমাতে তোমার পদার্থের অবস্থা কি রকম? প্লাজমাতে কি থাকে? পদার্থ আয়নিত অবস্থায় থাকে, আয়নিত অবস্থায় থাকে। ঠিক আছে, এইটুকু জিনিস আমাদের জানলেই হবে। কিরকম? ধরো এ একটা অ্যাটম, এই ইলেকট্রন রিলিজ করে ক্যাটায়ন ফর্ম করছে, এটাকে বলে ক্যাটায়ন। আবার ধরো বি একটা অ্যাটম, এ ইলেকট্রন অ্যাকসেপ্ট করে অ্যানায়ন ফর্ম করছে, অ্যানায়ন। ঠিক আছে, তাহলে এটা কি বললাম আমরা? আয়নিত অবস্থা। ঠিক আছে, আয়নিত অবস্থা। দেখো প্লাজমা ওই জন্য বলছি উচ্চ শক্তি সম্পন্ন অতিমাত্রায় উত্তেজিত কণা। প্লাজমা কি হয়? প্লাজমা একটা গ্লোয়িং প্রপার্টি থাকে, গ্লোয়িং প্রপার্টি, গ্লো করে, গ্লোয়িং প্রপার্টি। ঠিক আছে, একটা গ্লোয়িং প্রপার্টি থাকে। সেই জন্য দেখো সূর্য, নক্ষত্র এগুলোকে আমরা কি দেখি? উজ্জ্বল দেখি, কারণ এটা কিছুই না, এর মধ্যে প্লাজমা উপস্থিত থাকে। কারণ এদের এমনি টেম্পারেচার প্রচুর বেশি এবং প্রচুর তাপমাত্রার কারণে এখানে পদার্থগুলো আয়নিত অবস্থায় থাকে। ঠিক আছে, এবং এরা কি হচ্ছে? সুপার এনার্জেটিক, সুপার এনার্জেটিক এবং সুপার এক্সাইটেড। ওকে, এইটুকু জানলেই চলবে আমাদের প্লাজমা থেকে। ঠিক আছে, এক্সাম্পল অফ প্লাজমা দেওয়া আছে, দেখো অরোরা, লাইটনিং মানে বজ্রপাত যে হয় ওটা প্লাজমা, প্লাজমা বল, আর্টিফিশিয়াল যে বলগুলো তৈরি করা হয়, নিউক্লিয়ার ফায়ার বল হায়ার এনার্জির। ঠিক আছে, নিয়ন সাইন। ওকে, এইগুলো। চলো এবারে লাস্ট আমি চলে এসেছি বোস আইনস্টাইন কন্ডেনসেট, মানে বোস আইনস্টাইন ঘনীভবন অবস্থা। ঠিক আছে, দেখো এইটা কি হয়? এই যে স্টেটটা, এটা আমরা পাই একদম লোয়ার টেম্পারেচারে। কখন? 0 কেলভিন বা 273.15 ডিগ্রি সেলসিয়াসের কাছে যখন আমরা ঠান্ডা করে দিই, ঠিক আছে, কোনো বস্তুকে, তখন এই স্টেটটা অ্যাচিভ করে। ঠিক আছে, এই অবস্থাতে কি হয়? তরলীভূত বোসন গ্যাস, ঠিক আছে, বোসন গ্যাস পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি আনলে ঠান্ডা হয়ে যায়। তো এখানে কি কি হয় দেখো। পরম শূন্য তাপমাত্রা বলতে যে পয়েন্টগুলো আছে আমি ডিসকাস করছি। পরম শূন্য, পরম শূন্য, পরম শূন্য তাপমাত্রা মানে কি? 0 কেলভিন। পরম শূন্য তাপমাত্রা মানে 0 কেলভিন। ঠিক আছে, বা এটাকে সেন্টিগ্রেডে লিখতে পারি 273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার কি করা হচ্ছে এখানে? দেখো কি কি করা হচ্ছে। গ্যাসের ঘনত্ব কমিয়ে দেওয়া হচ্ছে, গ্যাসের ঘনত্ব কমিয়ে দেওয়া হচ্ছে। স্টেপগুলো দেখো, কমিয়ে দেওয়া হচ্ছে। ওকে, এবং গ্যাসের ঘনত্ব কমিয়ে দেওয়া হচ্ছে এবং পরম শূন্য তাপমাত্রায় কি হবে? পরম শূন্য তাপমাত্রায় অণুর গতি স্তব্ধ হয়ে যাবে, অণুর গতি স্তব্ধ হয়ে যাবে। ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রায় অণুর গতি স্তব্ধ হয়ে যাবে। ওকে, এবার দেখো, এবার যখন স্তব্ধ হয়ে যায় অণুর গতি, গ্যাসের ঘনত্ব কমিয়ে দেওয়া হচ্ছে, তার মানে কি? কাছাকাছি আসবে না, অণুগুলো কি করবে? কাছাকাছি আসবে না। এবার দেখো একটা এই পরমাণুগুলো, এবার দেখো একটা অণু অন্তত ফর্ম করার জন্য কি হবে? মিনিমাম আমার সেখানে দুটো অ্যাটমকে কি করতে হবে? কোলাইড করতে হবে, মানে তাদেরকে কাছাকাছি আসতে হবে, তবেই না একটা অণু তৈরি করবে। কিন্তু এখানে এটা হচ্ছে না। তো সেই কারণে কি হয়ে যাবে? এটা একটি পরমাণু হিসেবেই থাকবে, একটি পরমাণু হিসেবেই থাকবে এই স্টেটটা। তো এইটাকে বলা হচ্ছে অতি পরমাণু বা বলা হচ্ছে সুপার অ্যাটম, অতি পরমাণু বা সুপার অ্যাটম। ঠিক আছে, অতি পরমাণু বা সুপার অ্যাটম। ওকে, এটা কে করেছিলেন? এটা সত্যেন্দ্রনাথ বোস
তিনি প্রথম এই ঘটনাটা পর্যবেক্ষণ করেছিলাম এবং তারপর আইনস্টাইনকে তিনি চিঠি লেখেন। চিঠি লিখে এই স্টেটটা সম্বন্ধে ফার্দার আরো পরীক্ষা নিরীক্ষা করে রিভিল করা হয়। ঠিক আছে, তো এটা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স হিসেবে পরিচিত। বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স হিসেবে এটা পরিচিত। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে আমরা বলছি এটা বোসন গ্যাস। ঠিক আছে, বোসন গ্যাস, বোসন গ্যাস কখন বলি আমরা, দেখো বোসন গ্যাস যে আমরা বলছি এখানে কি থাকে আমাদের কাউন্ট করতে হয় নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন প্লাস নাম্বার অফ ইলেকট্রন। এবার এই যে তোমার যোগফলটা এটা যদি যুগ্ম সংখ্যা হয় তখন আমরা তাকে বলি বোসন, বোসন কণা। ঠিক আছে, আর এটা যদি অযুগ্ম হয় তখন আমরা সেটাকে বলি ফার্মিয়ন। ঠিক আছে, তো এত ডিটেলসে খুব একটা দরকার নেই, আমি জাস্ট বলে দিলাম, যারা ইন্টারেস্টেড তারা ইনফরমেশনটা নোট করে রাখবে। ওকে, আমি নেক্সট আবার ম্যাটারের ওপর আবার নেক্সট ক্লাস আনবো। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। আজকে আমি পদার্থবিজ্ঞানের তোমার ম্যাটারের যে 5টা অ্যাকচুয়ালি স্টেট সেটাই ডিসকাস করলাম। ঠিক আছে, আর আমাদের একটা কোর্স চলছে আপার প্রাইমারি জাংশন, নাম আছে সায়েন্স প্লাস পেডাগজি। তোমরা যদি 30 মার্কস সুনিশ্চিত করতে চাও, 30 মার্কস কিন্তু কম না, এটা যদি তোমরা ফুল মার্কস পেতে চাও তাহলে তোমরা অবশ্যই এই কোর্সটাতে কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, এখানে তোমরা বাইল্যাঙ্গুয়াল ম্যাটেরিয়াল পাবে, তার জন্য তোমাদের কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করতে হবে। ওকে, কেমোস্ফিয়ার অ্যাপ তার জন্য ডাউনলোড করতে হবে এবং অ্যাপ লিংক আমি দিয়ে দেবো কমেন্ট সেকশনে। আর যদি কিছু জানতে চাও আমার কাছে তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে যে কোনো টাইপের কোয়ারির জন্য। ঠিক আছে, 7001930015। আর তোমরা অ্যাপের ব্যাপারে জানতে চাইলে কি কি কন্টেন্ট পড়ানো হচ্ছে এই সমস্ত কিছু জানতে চাইলে একদম আপার প্রাইমারির জন্য আমি যে ফার্স্ট ক্লাসটাতে সিলেবাস ডিসকাস করেছিলাম সেটা দেখে নিতে পারো, তাহলে কি কি টপিক কভার করা হবে দেখতে পাবে। বা অ্যাপেও দেওয়া আছে, কেমোস্ফিয়ার অ্যাপে তোমরা যদি এই কোর্সটাতে ঢোকো আপার প্রাইমারি জাংশন সায়েন্স প্লাস পেডাগজিতে, তাহলে ওখানে গেলেও তোমরা কিন্তু দেখতে পাবে ওখানে আপলোড করা আছে। ঠিক আছে, সিলেবাস কি কি কভার করা হবে সায়েন্স প্লাস পেডাগজি বা আরো কিছু সায়েন্সের উপর আরো কিছু টপিক আছে পিওর সায়েন্স ছাড়াও, সেগুলো সব ওখানে আপলোড করা আছে। ঠিক আছে, ওকে চলো, থ্যাংক ইউ।